গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন। অভিযুক্ত মালিককে আটক করে পুলিশে দিল জনতা। খুলনায় শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ। দিনাজপুরে 4 জনকে পুশিন বিএসএফের। রৌমারী শূন্যরেখা থেকে উধাও 2। নওগাঁ সীমান্তে 9 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত। উজানের ঢল কমলেও ডুবে আছে তিস্তাপাড়ে নিম্নাঞ্চল। পানি বাড়ছে ব্রহ্মপুত্র ধরলায়। নীলফামারীতে বাঁধ নিয়ে দুশ্চিন্তা। যশোরে একাধিক মামলার আসামির মরদেহ উদ্ধার। সাইপ্রাসে উচ্চশিক্ষায় গিয়ে নিহত নরসিংদীর ইমনের বাড়িতে মাতম। কোনোদিন আমার বাবারা দেখতে পারবো না, এই কষ্ট আমি আর সহ্য পারছি না। এবং কিশোরগঞ্জের হাওরে নিষিদ্ধ জালের ছড়াছড়ি। মাছ শিকারে বিধিনিষেধ অমান্য, হুমকির মুখে মৎস্য সম্পদ। স্বাগত স্টার বাংলায়, সাথে আছি রঞ্জিত সাইকার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিষয়ের বিস্তারিত। গাইবান্ধায় 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্তের মালিকানাধীন রেস্টুরেন্টে ভাঙচুর ও আগুন দেয়। এ ঘটনার বিচার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে হামলা, আগুন দেয় ক্ষুব্ধ জনতা। স্থানীয়রা জানায়, গাইবান্ধা সদরের ভেড়ামারা ব্রিজ এলাকায় জাফলং চাইনিজ ফাস্টফুড রেস্টুরেন্টে 6 বছরের শিশুকে টাকার প্রলোভনে নিয়ে যায় প্রতিষ্ঠানটির মালিক আমির উদ্দিন। পরে সেখানে মেয়েটিকে ধর্ষণ করে সে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত আমিরকে আটক করে গণপিটুনি দেয়। ভাঙচুর করে আগুন দেয়া হয় রেস্টুরেন্টটিতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আমিরকে আটক করে থানায় নিয়ে যায়। আমরা তো মাত্র তাকে নিয়ে আসলাম, পরিস্থিতি এমন ছিল আমরা ওইখানে এই মুহূর্তে যাচাই করার সুযোগ পাই। আমরা যাচাই করব। লোকজনের ভাষ্যমতে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের চেষ্টা না, ধর্ষণের অভিযোগ লোকজনের কথা মতে। তো আমরা আরো যাচাই করে বলতে পারবো কনফার্ম হয়। রেস্টুরেন্টটিতে দীর্ঘদিন ধরে অবৈধ কর্মকাণ্ড হতো বলে অভিযোগ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। খুলনা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই শিক্ষককে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীদের প্রতিবাদ। শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির কৃষি প্রযুক্তি বিভাগের প্রধান অধ্যাপক রেজাউল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একই বিভাগের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে অশালীন মেসেজ করে আসছিলেন। গেল সপ্তাহে এর কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। যে প্রতিনিয়ত তার স্টুডেন্টের ইনবক্সে তার সাথে লিভ ইন করতে পোক করতেছে, তো এই ধরনের টিচারকে আসলে আমরা টিচার হিসেবে মানি না। আমাদের নারী শিক্ষার্থী বোনদের সাথে যে ব্যবহারটা তিনি করছেন সেটা আসলেই আমার কাছে খুবই অ্যালার্মিং। যদি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যদি আমরা না পাই, তো সেক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করবে। অভিযুক্ত শিক্ষক রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি। মুঠোফোনে কল দিলেও রিসিভ করেননি। এদিকে এই ঘটনায় রেজাউল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। যৌন হয়রানি সেলের যে কমিটি প্লাস বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত যে কমিটি, এই 2 কমিটির রিপোর্ট আসার পরে তারপরে আমরা তাকে ফাইনাল পানিশমেন্ট বা এটার কি শাস্তি হবে সেটা তাদের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা নির্ধারণ করবে। প্রায় 1 বছর আগে একই অভিযোগে বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রুবেল আনসারকে 2 বছরের জন্য সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। পুশ ইন পুশ ব্যাক ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে আতঙ্ক উত্তেজনা। দিনের পর দিন শূন্যরেখায় নানা বয়সীদের জড়ো করছে বিএসএফ। ভোরে বা রাতের আধারেও চলে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা। নওগাঁ সীমান্তে নতুন করে পুশিং চেষ্টার মধ্যে দিনাজপুরে 4 জনের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এছাড়া কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা 2 যুবকের নিখোঁজের অভিযোগ উঠেছে। নওগাঁর সাপাহারের পাতারি সীমান্তের শূন্যরেখা।
খোলা আকাশের নিচে নারী ও শিশুসহ পরিবারের 9 সদস্যের অবস্থান। দিনের আলো ফুটতে না ফুটতেই কাঁটাতারের বেড়া পেরিয়ে তাদের ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে তা প্রতিহত হওয়ায় শূন্য রেখাতেই আটকে আছে তাদের জীবন। আজকে আনুমানিক ভোর 3টার দিকে ভারত তাদের দেশ থেকে আমাদের বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে। আনুমানিক 9 জন হবে মোটামুটি। ভারতের এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে খুব জঘন্য লাগে। আমরা জনগণ, আমাদের এই দুঃখ কষ্ট ছাড়া আর কে বুঝবে? সরকার যদি না বুঝে এটা কোন কারণে ভারত এই কাজটা করে। এ অবস্থায় সীমান্ত সুরক্ষায় সতর্ক অবস্থানে বিজিবি, নজর রাখছেন স্থানীয়রাও। এই উত্তেজনার মধ্যেই দিনাজপুরের শঙ্করপুর সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের তথ্য মিলেছে। তবে বিজিবি একে বলছে অবৈধ অনুপ্রবেশ। আমরা দুয়াপাড়া বাজারে 4 জনকে পাওয়া যায়, 1 জন মহিলা আর 3 জন পুরুষ। 4 জন পাওয়ার পরে আমরা গ্রামবাসী সহ ওনাকে ধরা হয়। সকালে তাদের ঘোরাফেরা সন্দেহজনক মনে হলে আটক করে নেওয়া হয় শঙ্করপুর ইউনিয়নে। পরে বিজিবির সদস্যরা জানান পরিচয় যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আনসার সদস্য যখন জানতে পারে সকালে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানায়, বিজিবির সঙ্গে সঙ্গে ওখানে যেয়ে তাদেরকে ওখানে পায়। কারণ মহিলা আছে 1 জন, 3 জন পুরুষ। এরা হয়তো বলতে চাচ্ছে না, এটাই মানে স্বাভাবিক যে ওরা হয়তো বলতে চাচ্ছে না যে তাদের নিরাপত্তার জন্য হয়তো তাদেরকে আমরা আবার পাঠিয়ে দিব অথবা আমরা তাদেরকে একসেপ্ট করবো কিনা এই জন্য। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 10 দিন ধরে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিলেন 5 তরুণ। তাদের মধ্যে 2 জনের নিখোঁজের খবর মিলেছে, তবে এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছে না বিজিবি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, সীমান্তের আজকে কী পরিস্থিতি সে খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তৌহিদ ইসলাম, আর দিনাজপুর থেকে আছেন মুস্তাফিজুর রহমান। শুরুতেই যাব নওগাঁ সহকর্মী তৌহিদের কাছে এবং জানতে চাইব পুশিং চেষ্টার পর সীমান্ত পরিস্থিতি এখন কেমন সেটা জানাবেন। এবং তৌহিদ, এখন পরিস্থিতি কি, বিজিবি কি বলছে? যে ঘটনায় যে 9 জনকে আসলে পুশিং নিতে চেষ্টা করা হয়, তাদের কিন্তু এখন পর্যন্ত সীমান্তে যে লোম্যান্স ল্যান্ড অর্থাৎ শূন্যরেখায় তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং সকাল থেকেই এই তপ্ত রোদ তাদের মাথার উপরে। এখন পর্যন্ত তারা কিন্তু শূন্যরেখায় অবস্থান করছে। আসলে তাদের ভাগ্যে আসলে কি হবে, তারা কি আবার ভারতে চলে যাবে নাকি বাংলাদেশে তাদের কোথাও পাঠানো হবে, এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টি নিশ্চিত নয়। এখানে বিজিবির পক্ষ থেকে আসলে আমাদের জানানো হয়েছে অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই হয়তো সেই পতাকা বৈঠক এই সীমান্তের যে শূন্যরেখায় সেখানে অনুষ্ঠিত হবে। সেটি হওয়ার পরে আসলে তাদের কি করা হবে সেই বিষয়ে কিন্তু সেখান থেকে একটি আলোচনা আসতে পারে। তবে আমরা দেখছি সকাল থেকেই এই রোদ মাথায় নিয়ে এখানে 3 জন শিশু রয়েছে, তারাও এখানে অবস্থান করছে। যদিও বাংলাদেশের পক্ষ থেকে আসলে কয়েকটি ছাতা তাদের দেওয়া হয়েছে, এর আগে কিন্তু পানিও তাদের খাওয়ানো হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চরম কষ্টে কিন্তু তারা সেখানে একদম অবস্থান করছে এমনটি বলা চলে। এবং সবথেকে কষ্টের বিষয় 3টি শিশু রয়েছে সেখানে। কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা শিশুগুলো অসুস্থ হয় কিনা এমন আশঙ্কা কিন্তু করা যেতেই পারে। তবে তাদের আসলে কি করা হবে, তারা কি আবার ভারতে চলে যাবে নাকি বাংলাদেশের কোথাও তাদেরকে পাঠানো হবে, এই বিষয়ে সিদ্ধান্ত কিন্তু এখনও হয়নি। যেহেতু অধিনায়ক পর্যায়ে বিএসএফ, বিজিবি দুই বাহিনীর অধিনায়ক পর্যায়ে একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে, সেটিও আসলে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটি হবে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে বিএসএফের পক্ষ থেকে তারা বলে গেলেন যে তারা প্রস্তুত আছে। বিজিবির পক্ষ থেকেই প্রস্তুত হলে আসলে এই যে লোম্যান্স ল্যান্ডে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই পতাকা বৈঠক থেকেই হয়তো তাদের এই 9 জনের ভাগ্যে আসলে কি হবে, তারা এখানে থাকবে কিনা বা কোন দেশে তারা চলে যাবে বা তারা কিভাবে এখানে আসলে তাদের নাম পরিচয় কি, সব বিষয়ে আসলে জানা যাবে। এখন পর্যন্ত আমরা কিছুই জানি না, তাদের সঙ্গেও আমাদের কথা হয়নি, যেহেতু তারা এখনো ভারতের অভ্যন্তরেই রয়েছে, যার কারণে আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলতে পারিনি, যেতে পারিনি। এখানে অসংখ্য গ্রামবাসী তারা এসেছেন, সকাল থেকে অবস্থান করছেন এবং আমরা গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেছি। তারা আসলে বলছিলেন যে কোনোভাবেই অনুপ্রবেশকারী যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবিকে তারা সহযোগিতা করবে, এমনটি কিন্তু গ্রামবাসীরাও জানিয়েছেন। এবং আমরা বিজিবির পক্ষ থেকে সর্বশেষ যেটি
বিজেপির পক্ষ থেকে আসলে গ্রামবাসীদের সরিয়ে দেওয়া হচ্ছে যাতে করে কোনো ধরনের কোনো উত্তেজনা সৃষ্টি না হয় সীমান্ত এলাকায়। সব মিলিয়ে এখন পর্যন্ত এমন কিছু না থাকে, তবে কথা বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে আসলে এই 9 জনকে কি করা হবে সেই একটি সিদ্ধান্ত কিন্তু আসতে পারে এবং পরবর্তী সেটা আমরা জানাতে পারবো। এখন পর্যন্ত নগর সীমান্ত থেকে ছিল আমার কাছে। তৌহিদ ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী তৌহিদ জানাচ্ছিলেন নওগাঁর যে সীমান্তের পরিস্থিতি। আমাদের আরেক সহকর্মী মুস্তাফিজ ছিলেন দিনাজপুরে, তাকে আমরা যখন সংযুক্ত হতে পারবো তখন আবার নিশ্চয়ই আমরা সীমান্তের পরিস্থিতি আপনাদেরকে জানাবো। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরে পুশিনের চেষ্টা বাড়িয়েছে বিএসএফ। দেশের নাগরিকদের একটি অংশকেও ঠেলে দিচ্ছে বাংলাদেশে, যার মধ্যে রয়েছেন মিয়ানমারের রোহিঙ্গারাও। চলতি মাসে এমন প্রায় অর্ধশত পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। গেল মে মাসে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর হঠাৎ করে বাংলাদেশে পুশিন চেষ্টা তীব্র হয়। দেশটি ঘোষণা দিয়ে তাদের নাগরিকদের একটি অংশকে ভিনদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে যাচ্ছে। পুশিন ঠেকাতে সীমান্তের সব জেলায় টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, যাতে চলতি মাসে প্রায় অর্ধশত পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। এর মধ্যে জুনের প্রথম 2 সপ্তাহে চেষ্টা হয় 30টির বেশি। পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, লালমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, জয়পুরহাট, যশোর, সিলেট এবং নেত্রকোনায় সবচেয়ে বেশি পুশিনের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যা ব্যর্থ করে দেয় বিজিবি। এর মধ্যে ঝিনাইদহে পিজন ভ্যান দিয়ে সরাসরি নথিহীন ব্যক্তিদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য মতে 2025 সালের 7 মে থেকে চলতি বছরের 26 জানুয়ারি পর্যন্ত 2479 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে 120 থেকে 126 জন ভারতীয় নাগরিক রয়েছেন মিয়ানমারের রোহিঙ্গারাও। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় কমেছে উজানের ঢল, তবে তিস্তা ব্যারাজের জলকপাট খোলা রাখায় পানি বাড়ছে ব্রহ্মপুত্র, ধরলা সহ বেশ কয়েকটি নদ নদীতে। প্লাবিত হতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। স্কুলে পানি ওঠায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। উজানের ঢলে টৈটম্বর নদী তীর উৎসে ঢুকে পড়েছে লোকালয়ে, ভাসিয়েছে ফসলি জমি, রাস্তাঘাট, পুকুর, জলাশয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় কমেছে উজানের ঢল, তবে তিস্তা ব্যারেজের জলকপাট খোলা রাখায় পানি বাড়ছে ব্রহ্মপুত্র, ধরলা সহ বেশ কয়েকটি নদ নদীতে। প্লাবিত হতে শুরু করেছে লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জের নদী তীরবর্তী নিম্নাঞ্চল। কয়েকটি স্কুলে পানি ওঠায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এলাকাটা আস্থা সংসং হয়েছে পানি, আমরা গরু ছাগল ধরি, গরু তো নাই, ছাগল ধরি, খুব বেজত হয়ে আসি। কাল ছাগল সারাদিন বাসি মুখে। আজকে দেখি এখানে ভারপুর খেত খালা সব ডুবি গেল, কিছু ফসল নাই, শাক টাক সব শেষ। কালকে হঠাৎ করে পানি বাড়ি যায়, আমাদের একটু চলাচল করার সমস্যা হয়ে গেছে। কুড়িগ্রামেও বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে গেছে চীনাবাদাম, পাট, মরিচ ও ভুট্টার ক্ষেত। নদী তীরবর্তী মানুষের মধ্যে বাড়ছে বন্যা এবং ভাঙন আতঙ্ক। পানিবাড় অব্যাহত থাকলে আগামী কয়েকদিনে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নীলফামারীর তিস্তা নদী রক্ষা যৌথ বাঁধ। ভাঙনের সংখ্যায় দিন কাটছে তীরবর্তী মানুষের। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সংস্কার না হলে বন্যার কবলে পড়বেন তারা। যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহনের সুবিধার জন্য বাঁধের দ্রুত সংস্কারের দাবি তিস্তার চর ও তীরবর্তী মানুষের। তিস্তা নদীর তীরবর্তী হাজারো মানুষের একমাত্র ভরসা এ যৌথ বাঁধ। নির্মাণের প্রায় 5 দশক পেরিয়ে গেলেও বড় কোনো সংস্কার না হওয়ায় বাঁধটি মানিকগঞ্জ শিবালয় উপজেলায় আমডালা খাল পুনঃখনন কাজ 2022 সালে বাঁধের একটি ছোট ফাটল দিয়ে পানি ঢুকে 17 বছরে প্লাবিত হয়েছিল। 17 বছরে দেশে যে দুর্নীতি হয়েছে তা পড়ে। এবার বর্ষা শুরু হতে 2 জুলাই শুরু হতে যাওয়া এই যে তিস্তা পাড়ের মানুষের। স্থানীয়দের আশঙ্কা, বর্ষার পানির চাপ বাড়লে যে কোনো সময় ঘটতে পারে বিপর্যয়। এই রাস্তা ভারতেরটা 5 ফুট উঁচু। তিস্তা নদীর পানি এমন ভাবে আসে, আমাদের রাস্তা
মানে উছলে যায় ভাঙ্গি যায়। যখন থেকে বাঁধটা হইছে তখন থেকে এই বাঁধের কোনো কাজ কোনো কিছু হয় না। শুধু বন্যা প্রতিরোধ নয়, তিস্তার চর ও তীরবর্তী মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যমও এই মাটির বাঁধ। দীর্ঘ ২৮ বছর ধরে স্থায়ী সিসি ব্লক না বসানো এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বাঁধটি এখন ঝুঁকি তৈরি করেছে। ফলে বর্ষায় ফাটল দেখা দেয়ায় আতঙ্ক বাড়িয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত স্থায়ী সংস্কার না হলে ডিমলা, জলঢাকা সহ বিস্তীর্ণ এলাকা বন্যা ও নদী ভাঙনের ঝুঁকিতে পড়বে। এই রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে আমরা অসংখ্য মানুষ ছন্নছাড়া হয়ে যাব। এই বাঁধটি যদি কংক্রিট দিয়ে মজবুত টেকসই বাঁধে নির্মাণ করা যায় তাহলে ডিমলা উপজেলাকে সংরক্ষণ করা সম্ভব হবে। আমরা এই বিষয়ে সরকারের আশু হস্তকে পাবনা করছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, গত বছর বরাদ্দ না পাওয়ায় সংস্কার কাজ করা সম্ভব হয়নি। তবে এবছর বরাদ্দ চাওয়া হয়েছে, অনুমোদন মিললে কাজ শুরু হবে। পরিচালন বাজেটে বিগত অর্থ বছরের বরাদ্দর জন্য চেয়েছিলাম, সেটা পাইনি, কিন্তু বর্তমানে আমরা অনুষ্ঠিত দিয়েছি বোর্ডে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। আশা করি খুব দ্রুত এটা বরাদ্দ পাওয়ার সাপেক্ষে কাজ বাস্তবায়ন করা হবে। ইউনোকে বলেছিলাম যে আমাকে একটি রিকোয়েস্ট লেটার দেওয়ার জন্য ওই পরিস্থিতি তুলে ধরে এটা আমরা পেয়েছি। প্রতিবেদনটা আমরা এটা পানি উন্নয়ন বোর্ড সচিব স্যার বরাবর প্রেরণ করব। বন্যা ভাঙনের মতো দুর্যোগ থেকে রক্ষায় বাঁধের স্থায়ী ও টেকসই সংস্কার চায় নীলফামারীবাসী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। খাল খনন কাজে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আমডালা খাল পুনঃখনন কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ১৭ বছরে দেশে যে দুর্নীতি হয়েছে তা পুরোপুরি দূর করতে কিছুটা সময় লাগবে। তবে খাল খনন সহ উন্নয়ন প্রকল্পগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করেছে। এবছর ১৫০০ মিটার খাল খনন করব, ৫ বছরে আমরা ৭,৫০০ খাল খনন করব। আমরা মনে করি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীগুলো অবহেলায়, অযত্নে, অবজ্ঞার কারণে আজকে সব খালে পরিণত হয়েছে। সেগুলোকে পুনর্খননেরও একটা মহাপরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সকালে রাজধানীর আজিমপুরে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। এছাড়া ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে কোনো ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থী নকল করলে ব্যবস্থা নেওয়া হবে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। পরীক্ষকদের মূল্যায়ন নিশ্চিতে উত্তরপত্র পুনঃযাচাই হবে বলেও সতর্ক করেন মন্ত্রী। জানান, এতে গড়িমসি পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এছাড়া ২০২২ সাল থেকে যেসব শিক্ষক কর্মচারী অবসর ভাতা পাননি তাদের বকেয়া জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। নকল পাওয়াটাকে ওই জুবিনিয়াল একজন আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোনো অবস্থা এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। 2027-এর এসএসসি পরীক্ষা আমরা নেব জানুয়ারি মাসে। দেখছেন স্টার বাংলা, ফিরছে একটু পর। স্টার বাংলা। যশোরে হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামি সাইদ সর্দারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার রঘুরামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাড়ির পাশে ঝোপে পড়েছিল সাইদের মরদেহ। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যা চেষ্টা ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশদের। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এদিকে চাঁপানবাবগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুনের অভিযোগ উঠেছে। দুপুরে শহরের মসজিদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান নিহত রজব আলী এবং অভিযুক্ত জিশান ও মেহেদি দীর্ঘদিনের বন্ধু। দুপুরে তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রজব আলীর বুকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে জিশানের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইপ্রাসে উচ্চশিক্ষায় গিয়ে লাশ হলেন নরসিংদীর শাহরিয়ার আহমেদ ইমন। নিখোঁজের 9 দিন পর উদ্ধার হয় তার মাটি চাপা দেয়া মরদেহ। পরিবারের দাবি, মুক্তিপণ না পেয়ে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় এক বাংলাদেশিকে আটক করেছে সাইপ্রাসের পুলিশ। রায়পুরার লোচনপুর গ্রামের শাহরিয়ার আহমেদ ইমন উচ্চশিক্ষার স্বপ্নে 4 মাস আগে সাইপ্রাস যান তিনি। সেখানে নিখোঁজের 9 দিন পর গত 21 জুন মাটিচাপা অবস্থায় উদ্ধার হয় ইমনের মরদেহ। শোকস্তব্ধ পরিবার। আমরা কোনোদিন আমার বাবারা দেখতে পারবো না, এই কষ্ট আমি আর সহ্য পারছি না। আমরা তো কতই কইতাম না, তো আমরা আতাই ফিতা নিয়ে মাটি দিতাই। স্বজনদের দাবি, গত 11 জুন রাতে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয় ইমন। পরের দিন তার মোবাইল থেকে আসে মেসেজ। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় 35,000 ইউরো। নির্যাতন করে আমার বাগিনাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমরা কোনো টাকা পয়সার দরকার নেই, আমরা শুধু এই নাতির মৃত্যুর বদলে মৃত্যু চাই। ইমন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শাহিনবাবু নামের এক বাংলাদেশিকে আটক করেছে সাইপ্রাসের পুলিশ। চলছে তদন্ত। আমরা ব্যাংক বদলে আমরা টাকাটা কিভাবে দিব, কেমনে কি মেসেজটা আবার দেও, বরাবর মেসেজ দেওয়া দেখে ঠিক উত্তর আসে না। বাংলাদেশে যারা জড়িত আমরা চাই ওরাও ধরা পড়ুক, যে ওরাও পর্যাপ্ত শাস্তি পাক। আমার ভাইয়ের লাশের ব্যাপারে বলতেছি যে প্রায় অনেক দিন হয়েছে নিখোঁজ হয়েছি, তারা কোন সময় মারছে তাও আমরা সঠিক জানি না। তো আমরা চাইছি খুব দ্রুত আমার ভাইয়ের লাশটা যেন বাংলাদেশে পাঠানো হয়। সাইপ্রাসের ইউক্লেন ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন ইমন। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ করেছে বিএনপি। সকালে সদর উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, শেষ হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতারা। এ সময় বক্তারা সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা দেন। সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। হাওরে মাছ ধরায় নিষেধাজ্ঞার মাঝে কিশোরগঞ্জে দেদারসে চলছে নিষিদ্ধ রিং জালের ব্যবহার। প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাছ শিকার। এতে হুমকির মুখে পড়ছে দেশীয় মাছের প্রজনন এবং হাওরের জীববৈচিত্র্য। এটি চায়না দোয়ারি বা রিং জাল, ব্যবহার নিষিদ্ধ, অথচ সেই জালেই কিশোরগঞ্জের হাওরে চলছে মাছ শিকার। শুধু চায়না দুয়ারি নয়, নিষিদ্ধ আরও অনেক জালের ছড়াছড়ি নিকলিতে। হাওর পাড়ে প্রকাশ্যেই কেউ কেউ জাল বুনছেন, ইচ্ছে মতো ধরছেন মাছ, বিক্রি করছেন হাটে। চৈত্রিক মাস থেকে জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত বন্ধ থাকুক, যাতে ডিমলা মাছগুলা, পোনা মাছগুলা ওই জালে ঢুইকা আমাদের দেশের মাছ কমায় দিতেছে। মিউজিক জাল দিয়ে আপনারা যে ফাতলে এটা, এই জাল দিয়ে আপনার ছোট ছোট মাছগুলা সব মাছ এটা মেরে ধরা গাছ। আগে যে মাছ পাইতাম, এই যে বল, চিংড়ি, বল, এই যে কাটা মাছ, গুলশা মাছ, ট্যাংরা মাছ, এইগুলা মাছ অনেক দিন দিন কমে যাইতেছে, এইগুলা মাছ পাওয়া যায় না। হাওরে মাছ শিকারে প্রথমবারের মতো দেয়া হয়েছে বিধিনিষেধ, তবে তা মানছেন না কেউ। তার উপর নিষিদ্ধ জালের ব্যবহার, এতে সব ধরনের মাছের পোনা, রেণু ও জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। নিষেধাজ্ঞার সুফল পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। চায়না দুয়ারি জাল যেটা, এই দুয়ারি জালের মাধ্যমে শুধু মাছ নয়, মাছের পাশাপাশি সমস্ত জলজ প্রাণী, বিশেষ করে কাঁকড়া, ব্যাঙ, সাপ, এগুলো ধরা পড়তেছে, যেটা হাওরের জীববৈচিত্র্যের জন্য বেশ হুমকি স্বরূপ এই বিষয়টা। স্থানীয় মৎস্য বিভাগের দাবি, জনবল সংকটে হিমশিম খাচ্ছেন তারা। তবুও অবৈধ জলের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান চলছে। যেহেতু হাওরের ভাস্ট এরিয়া, ব্যাপক এরিয়া, আমরা একদিক দিয়ে অভিযান পরিচালনা করি, আরেক দিক দিয়ে জনগণের অসচেতনতার কারণে বা আইন অমান্য করার কারণে আরেক দিক দিয়ে হয়তো তারা এই কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম চলছে বলেও জানিয়েছে মৎস্য বিভাগ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। একসময় নরসিংদীর বিনোদনের প্রাণকেন্দ্র ছিল সিনেমা হল। নতুন সিনেমা মুক্তি পেলে দর্শকদের ভিড়ে মুখর থাকত এসব হলগুলো।
কিন্তু সময়ের সঙ্গে বেড়েছে বিকল্প বিনোদনের মাধ্যম, আর লোকসানের চাপে একে একে বন্ধ হয়ে গেছে প্রায় সব প্রেক্ষাগৃহ। জেলার 22টি প্রেক্ষাগৃহের মধ্যে টিকে আছে এখন হাতে গোনা কয়েকটি। তবে এবার বিক্রির বিজ্ঞপ্তি ঝুলেছে 47 বছরের পুরনো মমতা সিনেমা হলে। দীর্ঘ ৪৭ বছরের ইতিহাস বুকে ধারণ করা নরসিংদীর অন্যতম প্রেক্ষাগৃহ মাধবদীর মমতা সিনেমা হলে ঝুলছে বিক্রির বিজ্ঞপ্তি। বছরের পর বছর লোকসানের বোঝা টানতে টানতে অবশেষে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ। সকাল 10টায় সরেজমিনে গিয়ে দেখা যায় হলের মূল ফটকে ঝুলছে তালা। কিছুক্ষণ পর এসে তালা খুলে ভেতরে প্রবেশ করেন অপারেটর নাসির মিয়া। প্রায় 4 দশক ধরে তিনি এই হলের প্রজেকশন রুমে বসে অসংখ্য সিনেমার গল্প পৌঁছে দিয়েছেন দর্শকদের কাছে। আজ সেই হলের নীরবতা যেন তাকে তাড়া করে ফেরে। একসময় দর্শক কোলাহলে মুখর থাকা প্রেক্ষাগৃহটির বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ আর অনিশ্চয়তা স্পষ্ট তার চোখে মুখে। হলের পরিস্থিতি আগের থেকে অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। এখন আমরা হল টিকানোর জন্য সরকারের কাছে আমাদের মেন আবেদন, যেভাবে ভালো হয়, ভালো পরিবেশে, ভালো মান, ভালো ইজ্জত দিয়ে ছবি করুক। ভালো নায়ক নায়িকা দিয়ে ছবি করলে আমাদের হলগুলি টিকে যাবে। হলের সঙ্গে শুধু কর্মচারীদের নয়, জীবিকা জড়িয়ে আছে আশেপাশের অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরও। যেমন হলের মূল ফটকের পাশে মোজাম্মেল মিয়ার ছোট্ট চায়ের দোকান। প্রায় 30 বছর ধরে সিনেমা হলকে ঘিরেই চলছে তার ব্যবসা। দর্শক কমার সঙ্গে সঙ্গে কমেছে বিক্রি, আর এখন হল বিক্রির খবরে ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তিনিও। বিগত 3 বছর ধরে আমাদের হল মালিক ছবি ধরে অনেক টাকা পয়সা মারি খাইছে। তা আমরাও দোকানে অনেক মাল চালু উড়াইছি, এই মালও বিক্রি করতে পারতাছি না এখন। 1979 সালে নারায়ণগঞ্জের সফর আলী ভূঁইয়া প্রতিষ্ঠা করেন মমতা সিনেমা হল। একসময় এটি ছিল এলাকার অন্যতম বিনোদন কেন্দ্র। তবে প্রায় 1 দশক আগে হল পরিচালনা থেকে সরে দাঁড়ান তিনি। এরপর একাধিক উদ্যোক্তা ভাড়া নিয়ে হল পরিচালনা করলেও কেউই লাভের মুখ দেখেননি। কর্মচারীদের বেতন ভাতা দিতেই হিমশিম খেতে হয়েছে। পরিচালনাকারী বদলেছে, কিন্তু ফেরেনি দর্শক। ভালো ছবি তো আগে দিত, পরিবার নিয়ে আসা দেখতো ছবি, আর এখন ওদের যতভাবে করে ছবি কি করে না করে ছবি নাকি আগামাত্রা। বর্তমানে হলটিতে প্রদর্শিত হচ্ছে পুরনো সিনেমা, অথচ বিশাল অডিটোরিয়ামে দর্শক পাওয়া গেল মাত্র হাতে গোনা কয়েকজন। খালি আসনের সারিগুলো যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে একটি সময়ের অবসানের। সিনেপ্রেমীদের মতে সিনেমা হল শুধু বিনোদনের জায়গা নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। তাই দেশের অন্যান্য ঐতিহ্যবাহী স্থাপনার মতো পুরনো প্রেক্ষাগৃহগুলো সংরক্ষণে এগিয়ে আসা উচিত সরকারের। সরকারের কাছে আঙ্গ দাবি যে হলটা টিকে রাখার জন্য ভালো ছবি আসলে ফ্যামিলি নিয়ে যাতে দেখতে পারে। একসময় যে রূপালী পর্দা মানুষকে হাসিয়েছে, কাঁদিয়েছে, স্বপ্ন দেখিয়েছে, আজ সেই পর্দার সামনেই নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। মমতা সিনেমা হলের দেয়ালে ঝুলে থাকা বিক্রি বিজ্ঞপ্তি শুধু একটি প্রতিষ্ঠানের নয়, বরং হারিয়ে যেতে বসা একটি সংস্কৃতি আর একটি প্রজন্মের স্মৃতির প্রতীক। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট। দেখছেন স্টার বাংলা, ফিরছি একটু পর। দেখছেন স্টার বাংলা। দেশে কিডনি ও ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়ছে। তাদের ভোগান্তি কমাতে প্রতিটি জেলা পর্যায়ে কিডনি ও ক্যান্সারের চিকিৎসা নিশ্চিতে উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম মুহিত। বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আইপাসের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্য খাতকে ভঙ্গুর অবস্থায় পেয়েছে, তা পুনর্গঠনে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট নিয়েছে সরকার। শিগগিরই 1 লাখ স্বাস্থ্যকর্মী, 25,000 মিড ওয়াইফারি ও 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বিশেষায়িত চিকিৎসা ও গবেষণায় 2টি উইমেন হেলথ ইনস্টিটিউট গড়ে তোলা হবে। অন্যদিকে নগর স্বাস্থ্য সেবাকে সিটি কর্পোরেশন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্থানান্তরে কাজ চলমান থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। 5 বছর মেয়াদী ইমপ্রুভিং SRHR ইন ঢাকা প্রকল্পের আওতায় 6,55,843 জন নাগরিক যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত সেবা পেয়েছে বলে জানিয়েছে আইপাস। আমরা এই কিডনি কেয়ার, ক্যান্সার কেয়ার, ওমেন্স হেলথ এগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে চাই। আমরা প্রত্যেকটি জেলায় অন্তত ক্যান্সার, কিডনি এই সেবাগুলো ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে অধিকাংশ মানুষ
তার নিজের জেলার ভেতরে থেকেই গ্রাম থেকে জেলা পর্যন্ত আসাই একটা কষ্ট, সেখানে এসে অন্তত সেবা যেন পান। ঢাকা শহরে এসে এই ওভারক্রাউডেড হসপিটালগুলোতে বারান্দায় যেন মানুষকে শুয়ে থেকে জমি বিক্রি করে মৃত্যুবরণ করতে না হয়। ফরিদপুরের তালমা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে 2026-27 অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান। তিনি জানান, ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে 1,71,48,000 টাকা, ব্যয় 1,69,13,000 টাকা, উদ্ধৃত রাখা হয়েছে 2,34,427 টাকা। বাজেট অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। চাঁপারবাবগঞ্জ পৌরসভা নিউ মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানায়, সকালে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত, পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও কয়েকটি দোকানে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 3টি ইউনিট। 6টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা দমকল বাহিনীর। এদিকে গাজীপুরে আবাসিক এলাকায় আগুনে পুড়ল 30টি বসত ঘর। ভোরে টঙ্গীর মুদাফার কলোনি এলাকায় একটি ঘরে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3 ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুড়ে ছাই হয়ে যায় 30টি বসত ঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে চাঁপারবাবগঞ্জের নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে 4টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দর্শক, বিশ্বকাপ ফুটবল চলছে এবং বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা দেশেই। মাঠে ঘাটে সবখানে আড্ডা আর আলোচনার কেন্দ্রে এখন ফুটবল। ফুটবল উন্মাদনার খবর জানবো আমাদের সহকর্মী উপকূলীয় জেলা পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন এবং ফুটবল প্রেমীদের সাথে নিয়ে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্ক এলাকা থেকে তিনি যুক্ত আছেন আমাদের সাথে। আব্দুল সালাম আরিফের সাথে যুক্ত হতে চাই। এবং আরিফ, আপনার আশেপাশেও দেখতে পাচ্ছি অনেক ফুটবল প্রেমী এবং সেখানে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকের সংখ্যাটাই বেশি। তো কি নিয়ে আলোচনা হচ্ছে, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যদি পরিস্থিতি বলি যে ব্রাজিল এবং আর্জেন্টিনা এবং একজন ইরান সমর্থক রয়েছেন আমাদের এইখানে পটুয়াখালীতে, কিন্তু সারা দেশের মতো পটুয়াখালীর ফুটবল প্রেমী বলি, ফুটবল ভক্ত বলি, ব্রাজিলিয়ান সমর্থক বলি, আর্জেন্টিনা, সবার মধ্যে কিন্তু একটা টান টান উত্তেজনা বিরাজ করছে। সেই দূরদেশে খেলা হলেও এখানে মনে হচ্ছে যে তাদের সামনে খেলা হচ্ছে এবং সেজন্য তারা একেবারে তাদের অনুভূতিটা কিন্তু তেমন প্রস্তুতি রয়েছে, কিন্তু তারা একেবারে দলভেদে খেলা দেখছেন। এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদের মধ্যে যে চির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি মনোভাব, সেটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে অনুভব করেছি যে একজন আরেকজনকে কোনো অবস্থায় সহ্য করতে পারছেন না। সেই ক্ষেত্রে আমরা প্রথমেই ব্রাজিল সমর্থকদের কাছে একটু শুনে নেই, যেহেতু আজ রাতে তাদের খেলা রয়েছে, তাদের প্রস্তুতি কেমন, কি অবস্থা, প্রিয় দলের জন্য প্রত্যাশা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হৃদয়ে বাংলাদেশ, সমর্থনে ব্রাজিল। আসলে প্রত্যাশা যদি জিজ্ঞেস করেন তাহলে তো যেহেতু প্রত্যাশার দিক থেকে সবাই প্রত্যাশা বড়টাই করে, তো আমরা চাই অবশ্যই ব্রাজিল ফাইনাল খেলবে, বিশ্বকাপ ব্রাজিলের ঘরে নিবে, তো এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু তার উপরে আপনারা জানেন আজকে ব্রাজিল বনাম স্কটল্যান্ডের খেলা, আজকে না সরি মানে আগামীকালকে রাত্রে 25 তারিখ রাত্রে 4টার সময় ব্রাজিল বনাম স্কটল্যান্ডের খেলা। সে জায়গায় আপনারা জানেন যে ব্রাজিলের যে 5 স্টার মানে 5 জন তারকা প্লেয়ার, তারা সবাই ইনজুরিতে আছেন। শুধু ইনজুরিতে না, তারা খেলতেও পারবেন না। আর নেইমার মাঠে নামবে কি নামবে না তা নিয়ে আমরা এখনো কনফিউজ যে আসলে সে কি মাঠে নামবে কি নামবে না। তো আসলে আমাদের ভয়ও কাজ করে, আবার সমর্থনে ব্রাজিল যারা আছে। আর যদি নেইমার না নামে, আপনারা জানেন যে 19 বছরের একজন প্লেয়ার নেইমারের পরিবর্তিতে নামবে, তো আসলে সে অবশ্যই ভালো খেলে, কিন্তু তার এক্সপিরিয়েন্স, নেইমারের যে এক্সপিরিয়েন্স আছে তার আসলে তো ওই এক্সপিরিয়েন্সটা নেই। কিন্তু আমরা প্রত্যাশা করি যে অবশ্যই ব্রাজিল ভালো খেলবে এবং আজকে
অবশ্যই ব্রাজিল জিতবে। তার উপরে আমাদের একটু মানে টেনশনও কাজ করে, এই কারণে যদি ম্যাচ ড্র হয় কিংবা ম্যাচ যদি হেরে যায় তাহলে ব্রাজিলকে ছিটকে পড়তে হবে। তো সেক্ষেত্রে আমরা দোয়া করি যাতে ব্রাজিল ভালো খেলে, আর ইনশাল্লাহ যা নিয়েই মাঠে নামবে, যে 11 জনই মাঠে খেলবে অবশ্যই সেরাটাই দিবে এবং সেরাটাই খেলবে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং আমাদের আশা। ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আমরা একটু আর্জেন্টাইন সমর্থক রয়েছেন এখানে, আমরা তার সাথে জেনে আসলে আজকের তো আগামীকালকের তো ব্রাজিলের খেলা রয়েছে রাতে, সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যাশাকে কি হতে পারে মনে করেন? আমাদের প্রত্যাশা হচ্ছে, এক কথায় কি বলবো, ব্রাজিল প্রথম ম্যাচটি ড্র করেছে মরক্কোর সাথে, পরে হাইতি, মানে আমরা যেটাকে বলে থাকি যে ওই হেতালিয়াবাদ গাড়া একাদশ আর কি, এরকম একটা দলের সাথে ম্যাচ খেলেছে। আজকে এদের যে ম্যাচটা হবে সেই ম্যাচটা হচ্ছে আপনার, যদি তারা জয়লাভ করতে পারে তারা হচ্ছে পরবর্তী রাউন্ডে যাবে, আর যদি হেরে যায় মনে হয় যে তাদের ওয়ার্ল্ড কাপ মিশন হেক্সা যে মিশনটা তারা যে বারবার বলে থাকে, হেক্সা মিশনটা 2026 বিশ্বকাপ উপলক্ষে এবারই শেষ হয়ে যাবে। পরবর্তীতে আবার 30 আসলে আমরা আবার দেখবো যে মিশন হেক্সা লোডিং এই বলে ব্রাজিল সমর্থকরা বলতেই থাকবে আসলে। জি দর্শক, আমাদের মাঝে রয়েছেন একজন ইরানের সমর্থক পেয়েছি আমরা, তার ভক্ত, যার কাছ থেকে আসলে যে ব্রাজিল এবং আর্জেন্টিনা এই যে চির প্রতিদ্বন্দ্বের মাঝখানে আপনি দেখছি যে ইরানের সমর্থন, কেন আসলে? আসলে ধন্যবাদ স্টার নিউজকে। আসলে মুসলিম হিসাবে আমাদের উচিত ইরানকে সমর্থন দেওয়া, কারণ যেহেতু ইরান হচ্ছে একটি মুসলিম কান্ট্রি, সেই জায়গা থেকে আসলে ইরানের সমর্থন দিচ্ছি। আর মূল কথা হচ্ছে গত 17 তারিখে আমরা একটি আয়োজন করেছিলাম ঐক্য র্যালির। 17 তারিখে আমরা একটি ঐক্য র্যালি করেছি পটুয়াখালী জেলায়, আমরাই করেছি। তো পরিশেষে বলতে চাচ্ছি যে ইনশাল্লাহ ইরান এবার বিশ্বকাপ নিবে। জি ধন্যবাদ। আমরা একটু আপনাদেরকে জেনে যে এই যে আর্জেন্টাইন সমর্থকরা আপনাদেরকে 7 আপ বলে বারবার যে কটাক্ষ করছে, আপনাদের যে র্যালি করলেন সেখানেও তারা আপনাদেরকে 7 আপ উপহার দিয়েছে, কিন্তু আপনারা প্রতিদ্বন্দ্বিতা হিসেবে আপনারা আর্জেন্টাইন ভক্তের মাথা ন্যাড়া করে দিয়েছেন, এই বিষয়টা কি ছিল আসলে? আসলে আপনারা জানেন বা দেখতেছেন, যারা বলে 7 আপ জার্মানি তাদের বাপ, ঠিক আছে, এটা প্রমাণিত হচ্ছে। তাদের নিজের কিছু বলার নাই, কারণ কি জার্মানি তাদেরকে 8টা গোল দিয়েছে, হয়তো তারা এটা ভুলে যায় বারবার, তাদের 7 আপ বলে, কিন্তু তারা যে 8টা খাইছে ওইটা তারা ভুলে যায়। কিন্তু 7 আপ বলে কিসের জন্য? জার্মানির বাপ বানাইয়া তারপরে ব্রাজিলকে ছোট করে তারপরে তারা কথা বলে। আর তারপরে আসলে তাদের কথা কি বলবো, আপনারা জানেন গত ম্যাচে যে মেসি যে গোলটা পেনাল্টি যে পেয়েছিল, পেনাল্টি আর্জেন্টিনা তো পেনাল্টিতে ফার্স্ট, আর পেনাল্টির তাদের একটা কমন জিনিস ধরে রাখতে হবে যে পেনাল্টি তারা পাবি, বা তাদেরকে পেনাল্টি না দিলে কাজ হবে না। পেনাল্টি না দিলে তারা এমন আছে মাঠ থেকে রাগে উঠতেও যেতে পারে যে আমাদের পেনাল্টি না দিলে আমরা আর খেলবো না। তো সেই পেনাল্টি তাদেরকে দেওয়া হয়েছে, দেওয়া হওয়ার পরে সেই পেনাল্টি মেসি মিস করছে। মেসির মতো প্লেয়ার যদি পেনাল্টি মিস করে, ছি, ধিক্কার। আর তার উপরে আপনারা আরেকটা জানেন যে তারও আগের ম্যাচে যে মেসি যে ফাউলটা করছে, সে জায়গায় একটা লাল কার্ড খাওয়ার মতো ফাউল করছে, সে জায়গায় তাকে হলুদ কার্ড দেওয়া হয়নি, এমনকি একটা ফাউল পর্যন্ত দেওয়া হয়নি। তো তাতে বোঝাই যায় যে তাদের সাথে কিভাবে রেফারিরা তাদের সাথে সঙ্গে নিয়ে তারপরে তারা ম্যাচ খেলে। আর আপনারা আরেকটা জিনিস যদি খেয়াল করেন, বিগত দিনে এই যে এইমাত্র বললো যে কত নাম্বার ওই 11, 12 না 13 যাই বলছে, যে ব্রাজিল যা খেলে তা হয়েছে যে ফেতরার চর 11 বা সৈলের চর 11 এরকমের। আপনারা যদি লাস্ট 10 ম্যাচ এভারেজ যদি করেন, তাহলে সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিং এর সর্বনিম্ন 100-র উপরে র্যাঙ্কিং এর প্লেয়ারের সাথে আর্জেন্টিনা খেলেছে। শুধু একটা দলের সাথে খেলেছে, তাও 28, তারা আসিল যাইয়া 50-এর উপরে। এছাড়া যত দেখবেন সব 78, 117, 105, 109 এভাবে। আর তারা যদি বলে বড় কথা, আসলে ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, চোরের মার বড় গলা, তাদের জন্য চোরের মার বড় গলা। আর আমাদের জন্য তো আছে, তাদেরকে বারবার বলে দেওয়া, দিস ইজ সাম্বা ডান্স বেবি, আমাদের জন্য সাম্বা ডান্স আছে, আমরা খেলার জন্য প্রস্তুত। আমরা যেভাবে থাকি, আমরা কোনো সময় কটুক্ত করি না। তারা ওই যে এক প্রকারের মানুষ আছে নিচে, শরীরের নিচে পড়েও তারপরে তারা বলে বোঝো কেমন। আসলে বিষয়টা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ারদের বিষয়টাই এরকমের যে বোঝো কেমন। আর তারপরে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি 100 মেয়ে সমর্থককে দাঁড় করান, তার ভিতরে 100 মেয়ে সমর্থকের ভিতরে দেখবেন যে যারা ম্যাক্সিমাম স্মার্ট, সুন্দর, তারা ম্যাক্সিমাম কিন্তু ব্রাজিলের সাপোর্ট করে। জি দর্শক, আমরা শুনছিলাম পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্ক থেকে বিশ্বকাপ উন্মোদনার খবর আপনাদেরকে আব্দুল সালাম আরিফ, আপনাকে ধন্যবাদ। এই ফুটবল নিয়ে যেই বাক বিতণ্ডা এগুলো চলতেই থাকবে। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে বিভিন্ন জায়গায় যেই এইগুলো হচ্ছে সেগুলোর বিস্তারিত। আর এই ছিল স্টার বাংলায়। এবার যাচ্ছি স্টার চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী সূচনা হাসান। রঞ্জু, আপনাকে ধন্যবাদ। আমন্ত্রণ স্টার চট্টগ্রামের সাথে আছি আমি সূচনা হাসান। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামে কারা হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সীতাকুণ্ডে মসজিদে মিলেছে ইমামের মরদেহ, পাহাড়তলিতে যুবক খুন।
বান্দরবানে বেনজিরের বাগান বাড়ির জনশূন্য দখলের অভিযোগ তুলে এখন জমি ফেরত চান আগের মালিকরা। কি করা যায় এই জন্য আর কি দখল করে যে পুলিশ এগুলা মানে আর জায়গা আর ফেরত চায়। এবারে বিস্তারিত। চট্টগ্রামে কয়েক ঘন্টার ব্যবধানে ত্রিন মৃত্যুতে তৈরি হয়েছে চাঞ্চল্য। কারা হেফাজতে মারা গেছে সাতকানিয়ার এক ব্যবসায়ী। সীতাকুণ্ডের মসজিদে মিলেছে ইমামের ঝুলন্ত মরদেহ, আর পাহাড়তলিতে ছুরিকাঘাতে নিহত এক তরুণ। 3 ঘটনায় তদন্তের কথা বলছে পুলিশ। সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। চট্টগ্রামে কয়েক ঘন্টার ব্যবধানে হত্যাকাণ্ড সহ 3টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রহস্য ও ক্ষোভের জন্ম দিয়েছে চট্টগ্রাম কারাগারে এক ব্যবসায়ীর মৃত্যু। স্বজনদের দাবি, জমি সংক্রান্ত শুনানির জন্য মঙ্গলবার সকালে সাতকানিয়ার এসিল্যান্ড অফিসে যান ব্যবসায়ী নূর আলম। সেখানে রাজনৈতিক ট্যাগ দিয়ে ডিবি পরিচয়ে সাদা মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সুস্থ অবস্থায় দুপুরে তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হলেও বুধবার সকালে হঠাৎই আসে তার মৃত্যুর খবর। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। রাজনীতিকের সাথে কোনো জড়িত ছিল না। রাজনীতিকের ছবি লাগাইয়ে এমপির সাথে এটার সাথে ওটার সাথে লাগাইয়ে আমার ভাইকে আজ অনেকদিন থেকে গিয়ে জাঙ্গা সংক্রান্ত নিয়ে অ্যারেস্ট করার জন্য কি অনেক রকম করছে। আমার ভাই সুস্থ মানুষ, আমার চাইতে সুস্থ, তাহলে উনি যে খাড়া করে গেছে হাসি মুখে, কালকে উনিকে মারা হলো কেন? এরা স্পেশাল মানে ডিবি পুলিশ ভাড়া করে মানে টাকা দিয়ে মানে আমার ভাইকে গ্রেপ্তার করে কালকে কোর্টে এখানে চালান দিছে। একটা মানুষ, সুস্থ মানুষ, এসে খুশি সবার সাথে কথা বলতেছে। আমার ভাইকে ডিবি দিয়ে ধরানো হয়েছে। ডিবি কি করছে, কি বিষাক্ত কি খাওয়াইছে, কি মারছে, কি করছে সেটা ডিবি জানে। ভাই আমি জানি না, আমি সুষ্ঠু বিচার চাই। কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মানে ডেড বডিটা আসলে আসছিল, আসার পর আমরা ইসিজি করছি, ব্রড ডেথ ছিল, তারপর আমরা ডেথ সার্টিফিকেট দিছি। তো কারণ যেহেতু জানি না, এটা কজ আননোন দিছি। মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলিতে মাদক কারবারিদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রিফাত নামে এক যুবক। বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। কেন নিচে স্যার এটা আমি জানি না। সকাল ও তো ঘুম, আমাদের সাথে রাতকে খেলা দেখছে। ওরা অন্য লোক কি করে, ওরা মানে কি মাউজি ব্যবসা করে। ওরা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানোর কথা বলছে পুলিশ। তাদের বিরুদ্ধে ওইরকম নাই, এমনি উশৃঙ্খল ছেলে পেলে আর কি, এগুলা তো ভালো ছেলে না। এইটুকু সিরিয়াসলি ট্রাই করতেছি, ইনশাল্লাহ আইডেন্টিফাই করছি, ধরে ফেলবো ইনশাল্লাহ। এদিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার একটি মসজিদের 2য় তলা থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে আলাদা সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। সকালে রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ সদস্যদের সাথে গোলাগুলি হয়। পরে ববিন ফ্রিপুরা নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনা অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। এদিকে দিঘিনালার বাবুছড়ার মুড়ো গড়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিখোঁজের 5 দিন পর বান্দরবানের নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে বালাঘাটা এলাকা থেকে আরফিনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শঙ্খ নদীর চরে কাজ করতে গিয়ে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। গত 19 জুন গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুটি। ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। বান্দরবানে বেনজির আহমেদের বাগান বাড়ি এখন জনশূন্য। সেখানে স্ত্রী কন্যাদের নামে আছে প্রায় 25 একর জমি। ভয়ভীতি আর প্রতারণার মাধ্যমে এসব জমি দখলের অভিযোগ তুলে ফেরত চান আগের মালিকরা। যদিও আদালতের আদেশের পর রিসিভার কমিটির অধীনে পড়ে আছে এই বিপুল সম্পত্তি। বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের মাঝের পাড়া। সবুজ পাহাড়ের মাঝে হঠাৎ লোহার দরজা, ভেতরে মাছের ঘের, গরুর খামার আর বিশাল বাংলো বাড়ি।
পাহাড়ের বুকে এসব সম্পত্তি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের। স্ত্রী আর কন্যাদের নামে কেনা এসব জমিতে নিয়োগ দিয়েছিলেন মুক্তার। এখন বেনজির আহমেদ দুবাইয়ের কারাগারে, আর সেই মুক্তারও পলাতক। জোরপূর্বক করে নিয়েছে, কি করা যায় এই জন্য আর কি বলার আর কি কিছু আছে, বলার তো কিছু নাই। বেনজির নামে এক পুলিশের কর্মকর্তা কিনছে আর কি। তার পাওয়ার খাটিয়ে বেনজির আহমেদ ময়মনসিং মারমা কেয়ারটেকার, উনি পাহাড়িদের জায়গা টাকা প্রথমে টাকা দেব বলে জায়গাগুলো জোর করে নিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, 25 একরের এই বিশাল জায়গা বেনজির নিয়েছেন ভয়ভীতি আর প্রতারণার মাধ্যমে। সময়ের ব্যবধানে পতন হয়েছে বেনজির সাম্রাজ্যের। এখন জমি ফেরত চান আদি মালিকরা। আমার জায়গা আসতে পারে না বলে যে বেনজির আহমেদ রেফারি প্রধান, তারপরে ওই যে পুলিশের প্রধান, এরকম ভয়ভীতি দেখি আমরা জানকে ভয় করে আমরা এখানে আসতে পারে না, ঢুকতে পারে না, সব লোহার শিকড় ঘিরে দিয়ে। আর পাহাড়ি জায়গা আর বেনজির মানে দখল করে গিয়ে পুলিশ মানে আর জায়গা আর ফেরত চাই। আদালতের আদেশে 2024 সালের 4 জুলাই এসব সম্পত্তি তত্ত্বাবধানে নেয় জেলা প্রশাসন। এরপর থেকে সেভাবেই পড়ে আছে বিপুল সম্পত্তি। জেলা প্রশাসক বান্দরবান রিসিভার হিসেবে তার সেই হর্টিকালচার প্লটটি সরকারের নিয়ন্ত্রণ নিয়ে আসে দুদকের মাধ্যমে। এখানে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটা রিসিভার কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির মাধ্যমে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতেই তখন থেকেই বেনজিরের সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। 2024 সালের 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির আহমেদ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল রাঙামাটি সীমান্তবর্তী বড়হরিণা ইউনিয়নের বাসিন্দারা। দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করে 12 বিজিবি। মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফুর রহমানের নেতৃত্বে পরিচালিত ক্যাম্পে এলাকার 129 জন অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়নে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। এই ছিল স্টার চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।